আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই প্রজ্ঞাপনের চেয়ে বড় খবর হলো সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি আর তার জুলাই আন্দোলনের মিত্র জামাত শিবিরের সাথে প্রকাশ্য দ্বন্দ্ব। তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মধ্য দিয়ে যে কঠিন মৈত্রী গড়ে উঠেছিল দুই পক্ষের, 10 মাসের মাথায় হঠাৎ কেন তা বালির বাঁধের মতো ধসে গেল। প্রশ্ন হলো, সত্যি কি ধসে গেল ঐক্য, নাকি অতীতের মতোই নতুন এক নাটকের মঞ্চায়নে নেমেছে কিংস পার্টি ও তাদের সঙ্গীরা? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত জানিয়ে 12ই মে প্রজ্ঞাপন জারি করেছে। তবে এই নিষেধাজ্ঞা যে শুধু মাঠে মিছিল মিটিং করা যাবে না, শুধু তাই নয়, সাথে অনলাইনও বন্ধ। অনলাইন বা অন্য কোনো মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে কোনো বিবৃতি বা প্রচারণা চালানো যাবে না। অন্তর্বর্তী সরকার বলছে, সন্ত্রাস দমন আইনের সংশোধনী এনে এটা করা হয়েছে। দর্শক, 9 মে থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে কর্মসূচি শুরু হয়েছিল তার প্রেক্ষিতে গত 3 দিনে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে। তারই অংশ হিসেবে সরকার প্রজ্ঞাপন জারি করেছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুটিকে ঘিরে বেশ কিছু পার্শ্ব ঘটনার জন্ম হয়েছে, যেগুলো রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধের ইস্যুটির চেয়ে বেশি আলোচিত হচ্ছে। বিস্ময়কর হলো, সত্যি এ নিয়ে সরকার সমর্থকদের মধ্যে সামাজিক মাধ্যমে চলছে কথার লড়াই। এক পক্ষ আরেক পক্ষকে দিচ্ছে হুমকি, চলছে জিয়াফত। এর শুরুটা হয়েছিল রাজধানী ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মসূচি, সেখানে একটি স্লোগান দেয়াকে কেন্দ্র করে। আত্মস্বীকৃত রাজাকার গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই স্লোগানটি নিয়ে বিতর্ক দেখা দেয়। আবার ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হলে বাধা দিয়ে তা থামিয়ে দেওয়া হয়। এরপর মাহফুজ আলম সহ উপদেষ্টাদের ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়। মাহফুজ আলম সরাসরি শিবিরকে আক্রমণ করে বসেন। সাথে যোগ দেয় এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কয়েকজন নেতা। শিবিরের নেতারা পাল্টা আক্রমণ শুরু করে। আক্রমণটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে পৌঁছায়। টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসায় উপদেষ্টা মাহফুজের নামে গরু জবাই করা হয়। তার আগে বেশ আনন্দ উল্লাসের সাথে মিছিল হয়। অন্য উপদেষ্টা আসিফ মাহমুদের আরেকটি পোস্ট নিয়েও একই রকম বিতর্ক দেখা দিয়েছে। মাওলানা ভাসানীর উক্তি দিয়ে তিনি বৈদেশিক প্রভাবের বিরোধিতা করেছেন। তার এই পোস্ট নিয়ে কথা হচ্ছে, কেউ এটাকে দেখছেন স্বাধীন একটা অবস্থান হিসেবে, আবার কেউ এই পোস্টকে নিয়ে কূটনৈতিক সংবেদনশীলতার প্রশ্ন তুলেছেন। অবস্থা বেগতিক দেখে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশও দিয়েছেন, কিন্তু তাতে খুব বেশি কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। এনসিপি থেকে সমবেত কণ্ঠে জাতীয় কর্মসূচি পালনের ঘোষণা আসে। শিবিরের কর্মীরা সেটাকে প্যারোডি করে পোস্ট দেন, প্রচার করেন সমবেত কণ্ঠে সংবিধান পাঠ। 12ই মে সন্ধ্যায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীদের বিরুদ্ধে বেশ জোরে সোরে স্লোগান দেওয়া হয়। স্লোগান, জাতীয় সঙ্গীত, দুই উপদেষ্টার পোস্টগুলো নিয়ে শিবিরের সাথে দ্বন্দ্বটা প্রকাশ্য রূপ নিয়েছে। তবে মাহফুজ আলম, এনসিপি এবং শিবিরের এই যে দ্বন্দ্বটা দেখছি আমরা, এর আসল কারণটা কি? এটা কি আসলে আদর্শিক লড়াই নাকি অন্য কিছু? কেউ কেউ তো নাটকের কথাও বলছেন। যেমন গণপরিষদ নেতা রাশেদ খান বলেছেন, এনসিপি নেতারা এখন জামাত শিবিরের পরিচয়টা ঝেড়ে ফেলতে চাচ্ছেন। তিনি অভিযোগ করেন, অতীতে আন্দোলনে লোক আনার জন্য বা কমিটিতে জায়গা দেওয়ার ক্ষেত্রে শিবিরের উপর নির্ভর করত এনসিপি নেতারা। বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলমের নিজেরই জামাত শিবিরের সাথে আগে দহরম মহরমের কথা উঠে আসছে। মাহফুজ যদিও অস্বীকার করেছেন, কিন্তু তার বন্ধু মহলের অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন তিনি এক সময় শিবিরের সাথী ছিলেন। শিবির পরিচালিত একটি কোচিং সেন্টার থেকে তাকে ল্যাপটপও উপহার দেওয়া হয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরো গুরুতর অভিযোগ করেছেন। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে শাহবাগে যে আন্দোলন হয়েছে তাকে সন্দেহের চোখে দেখছেন। 12ই মে তিনি বলেছেন,
আরো জানি কি কি ঘটাচ্ছে, নইলে শাহবাগের এ নাটক কেন হঠাৎ করে? দর্শক, বিএনপির এই সিনিয়র নেতা সোজা সাপটা শাহবাগের আন্দোলনকে নাটক বলেছেন। দর্শক, স্লোগানকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব, তার শুরুটা ধরলে নাটকের দাবির পেছনে যে যুক্তি, সেগুলো পরিষ্কার হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত বছরের 15 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই বাংলার মাটি রাজাকারের ঘাঁটি স্লোগানে। দর্শক, পরবর্তীতে এনসিপির নেতারা বলেছিলেন এই স্লোগান ছিল জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট। 15 সেপ্টেম্বর নাহিদ ইসলাম এই স্লোগানকে জুলাই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান বলে আখ্যা দেন। আবার জুলাই আন্দোলনের পর বিভিন্ন তথ্য প্রমাণে দেখা যায় এটি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখেন জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সমন্বয়কদের বড় অংশ শিবির সমর্থক ছিলেন বলেও বেরিয়ে এসেছে। বিষয়টি এনসিপি শীর্ষ পর্যায়ের নেতারাও স্বীকার করেছেন অনেকবার, এমনকি ছাত্র শিবিরকে কৃতজ্ঞতা জানাতেও দেখা গেছে এনসিপি নেতাদের। এমন দহরম মহরম থাকার পরও হঠাৎ কেন এনসিপির এমন জামাত বিরোধী রব? যারা বিষয়টিকে নাটক বলছেন তাদের দাবি হলো মাহফুজ আলম এখন বলছেন জামাত শিবির যুদ্ধাপরাধী, তাদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তান পন্থা ছাড়তে বলছেন। অথচ তিনি কিছুদিন আগে বলেছিলেন জামাতের নতুন প্রজন্ম পাকিস্তান পন্থী নয়, তারা নাকি কাফারাও দিয়েছিলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে। এমন পরস্পর বিরোধী অবস্থান বেশ গোলমেলে পরিস্থিতি তৈরি করেছে। তার উপর এনসিপি নেতারা নিয়মিতই জামাতের অনুষ্ঠানে যাচ্ছেন। এসব মিলে প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই আওয়ামী লীগ বিরোধিতা, নাকি জামাতকে নিয়ে এনসিপি বা উপদেষ্টাদের ভেতরে কোনো কৌশলগত বোঝাপড়া বা টানাপোড়েন চলছে? যুদ্ধাপরাধের দায়ে জামাতের বিচার হবে কি হবে না, এই প্রশ্নেও সরকারের অবস্থানটা খুব একটা পরিষ্কার নয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে ঢাকায় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তিনি বেশ কয়েক দফা আমতা আমতা করে যে উত্তর দিয়েছেন তাতে জামাতের বিচার সরকার করবে এমনটা উত্তর পাওয়া যায়নি। আবার এনসিপি নেতারা কয়েকদিন আগেই স্বীকার করেছিলেন তারা জামাত থেকে সুবিধা নেন। যেমন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ জামাতের এক ব্যবসায়ী থেকে গাড়ি নেয়ার কথা প্রকাশ্যে স্বীকার করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। দর্শকরা মনে করছেন এনসিপি ও শিবিরের এই দ্বন্দ্ব স্রেফ নাটক। তারা আরো একটি কারণে এই কথা বলছেন। তাদের দাবি এটি আসলে আইওয়াসের জন্য একটি নাটিকা। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে গিয়ে সন্ত্রাস দমনের মতো কালো আইনের আশ্রয় নিয়েছেন। অধ্যাদেশে অনলাইন ও গণমাধ্যম অন্তর্ভুক্ত করে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যেগুলো মানবাধিকার ইস্যুতে ব্যাপক সমালোচনা হতে পারে। এরই মধ্যে অনেকে সমালোচনা করছেন বিষয়টি থেকে মনোযোগ সরাতে রাজাকার মুক্তিযুদ্ধ ইস্যুতে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। সমালোচকরা বলছেন গোলাম আজমের পক্ষে স্লোগানের বিরোধিতা করে এনসিপি যে বিবৃতি দিয়েছে সেটি প্রশ্নবিদ্ধ, যদিও সেখানে তারা বলছে এমন আপত্তিকর স্লোগানের দায় দায়িত্ব তারা নেবে না। কিন্তু এনসিপির বিবৃতিতে একটি শব্দের তাৎপর্যপূর্ণ ব্যবহার লক্ষ্য করেছি। তারা ৭১ প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে একবারও মুক্তিযুদ্ধ শব্দটি বলেনি, তারা বলেছে জনযুদ্ধ। রিসেট বাটনের ইতিহাসের পুনর্নির্মাণের আগ্রহী মাস্টারমাইন্ডদের সময় মুক্তিযুদ্ধ শব্দটিও নিরুদ্দেশ হতে চলেছে কিনা সে সংশয় আছে কারো কারো মনে। অনেকে বলছেন এই যে কড়া কথা বলা আবার সে পোস্ট মুছে ফেলা, মাহফুজ আলমের আগেও এমন রেকর্ড আছে। ভারতের মানচিত্র নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দেয়া, তৌহিদি জনতাকে আক্রমণ করে দেয়া পোস্টগুলো তিনি মুছে ফেলেছিলেন। একদিকে গরম গরম কথা বলা আবার পোস্ট সরিয়ে ফেলা, এমনটা বারবার ঘটায় অনেকে মনে করছেন এটি একটি কৌশল। এটা কি আদর্শের লড়াই, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? অনেকে একে সাজানো নাটিকা হিসেবে দেখছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন আছে, কেউ কেউ এই গুঞ্জনকে উড়িয়ে দিচ্ছেন না। এমন প্রেক্ষাপটে কেউ কেউ বলছেন এনসিপি হয়তো একটা খোলস বদলের চেষ্টা করছে, কিন্তু কাজে কর্মে অনেক অস্পষ্টতা বা দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে। 5 আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের স্মৃতির চিহ্নগুলো একের পর এক ভাঙা হলেও দলটি ছিল নিশ্চুপ। পাশাপাশি কিছু ডানপন্থী দলের সাথে সখ্যতার অভিযোগ আছে সরকার সমর্থক এই কিংস পার্টির বিরুদ্ধে। দলটির একাধিক সূত্র বলছে এই খোলস থেকে বের হতে চায় দলটি। আবার আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, যদি দলটি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে প্রধান বিরোধী দল হতে চায় এনসিপি। সেক্ষেত্রে তাদের প্রধান বাধা জামাত। নির্বাচনের আগে দলটিকে
কোণঠাসা করতে চায় এনসিপি। সূত্রগুলো বলছে উপদেষ্টা এনসিপি ও শিবিরের সাথে এই যে বিরোধ, তার আরেকটি কারণ হলো এনসিপির মধ্যে বোঝাপড়া ও ক্ষমতার দ্বন্দ্ব। এনসিপির ভেতরে বেশ টানাপোড়েন চলছে, দলের ভিতরে বেশ গোলমাল চলছে। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে শাহবাগ 2.0 শুরু করা নিয়ে দলটির ভিতরে দ্বিমত ছিল। সেনাপ্রধান ও সেনাবাহিনীকে হেয় করা এবং দুর্নীতির অভিযোগে দলের দুই মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের অবস্থা বেশ কোণঠাসা হয়ে পড়েছিল। সেখান থেকে হাসনাত আব্দুল্লাহ চাচ্ছিলেন একটা মোমেন্টাম, যার ভিতর দিয়ে তিনি আগের অবস্থান ফেরত পান। এর মধ্যে খেলাফত মজলিসে নারী কমিশন বিরোধী সমাবেশে অংশ নিয়ে আরো বিতর্কের জন্ম দিয়েছিলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়ার ইস্যুটি হাসনাতের হাতে সুযোগ এনে দেয়। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তো প্রেস কনফারেন্সে বলেই ফেলেছেন হাসনাতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত মাহফুজ, তাই এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। এনসিপির গুরুত্বপূর্ণ বৈঠকগুলো হয় মিনিস্টার্স পাড়ায়, সেখানে গত কয়েকটি বৈঠকে হাসনাতকে ডাকা হয়নি। সবশেষ বৈঠকে সিদ্ধান্ত হয় সাবেক শিবির নেতাদের নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে এনসিপিকে। সে বৈঠকের পরই গোলাম আজম ইস্যুতে পোস্ট দেন এনসিপি ছাত্র সংগঠনের নেতারা। বাকসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার এক পোস্টে সময় থাকতে রাজাকারদের বাংলা ছাড়ার হুঙ্কার দেন। ওই পোস্টে বাকের বলেন, তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড়, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপ দাদার। এনসিপি নেতা হাসনাত ও সার্জিসের সাথে শিবিরের সখ্যতা যে বেশি সেটি আগেও দেখা গেছে। গত নভেম্বর-ডিসেম্বরে শিবিরের একাধিক অনুষ্ঠানে এই দুই নেতাকে শিবিরের অনুষ্ঠানগুলোর মধ্যমণি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। আবার গোলাম আজম ইস্যুতে এনসিপির অন্য নেতারা বেশ সোচ্চার হলেও হাসনাত সার্জিস একেবারেই মুখে কুলু পেটেছেন। সব মিলে বেশ ইন্টারেস্টিং এবং কন্ট্রোভার্সিয়াল একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর পেছনের ঘটনা যাই থাকুক, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের সূতিকাগার, সেখানে শেষ পর্যন্ত রাজাকারদের বিরুদ্ধে আবার সোচ্চার হয়েছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা স্লোগান দিচ্ছে, আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নেই। হয়তো এভাবেই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার বিষয়টি বারবার তার অস্তিত্ব ফিরে পাবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।